উত্তরবঙ্গের মানুষজন যে মাঝে মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে গালাগাল করেন না, একেবারে উদম গালাগাল করেন, একদম ঠিক করেন, সেটা আরো বেশি করে তাদের সেটা করা উচিত। তার কারণ উত্তরবঙ্গের মানুষেরা এই যে গালিগালাজটা করেন সেটা কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ, কলকাতার মানুষ, তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ তাদের উদ্দেশ্যে নয়। এটা আসলে আমাদের রাজ্যের এই যে একটা কলকাতা কেন্দ্রিক রাজনীতি রয়েছে সেই রাজনীতির উদ্দেশ্যে এবং একটা চিরন্তন অবহেলার জন্য তাদের এই রাগ, এই একটা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা বারবার বেরিয়ে আসে। আপনারা জানেন এখন এই মুহূর্তে উত্তরবঙ্গ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, ভয়ঙ্কর সেখানকার বন্যা পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা। সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কিনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কম্বাইন্ড মুখ্যমন্ত্রী, কিন্তু আমাদের গোটা রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন? অ্যাজ ইউজুয়াল একই কথা, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই দুর্যোগ তো আমাদের কারোর হাতে নেই, আমরা কি করব বলুন, আমরা সব দিকটাই দেখার চেষ্টা করছি। এবং তারপর ঠিক একই রকম সেই সান্ত্বনা, যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে আমরা রয়েছি, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, তাদের পরিবারের লোকজনকে চাকরি দেওয়া হবে, আমরা কিন্তু অবশ্যই করে আপনাদের সকলের পাশে রয়েছি, এই সমস্ত কিছু বলে টলে কলকাতায় দুর্গাপুজোর যে কার্নিভাল হচ্ছে সেই কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন। কার্নিভাল আজ রয়েছে, আজ তাকে সেসব করতে হবে, আগামীকাল তিনি উত্তরবঙ্গে গিয়ে পৌঁছাবেন এই কথা জানা যাচ্ছে। আজ কিন্তু দুর্গাপুজোর কার্নিভালটা আগে সেখানে তিনি পৌঁছে গেছেন এবং এইখানে কাউকে ছেড়ে কথা বলার কোনো জায়গাই নেই, কারণ একই রকম নির্লজ্জতার উদাহরণ দেখতে পাওয়া যাচ্ছে প্রধান বিরোধী দলের তরফ থেকেও। আপনারা জানেন আজ কলকাতার বুকে বিজেপির একটি মিছিল বেরিয়েছিল, একটি সংগঠনের নামে বিজেপির নেতারা সমস্ত গিয়ে সেখানে মিছিল করেছেন, শুভেন্দু অধিকারী সেখানে ছিলেন, আরও নেতারা ছিলেন। এবং তারা কি জন্য কলকাতায় মিছিল করছেন আজ? না, আপনারা জানেন দুর্গাপুজোর ঠিক আগে আগে কলকাতায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 12 জনের মৃত্যু হয়েছিল। তার প্রতিবাদে আজ মিছিল করছে বিজেপি। মানে দুর্গাপুজো কেটে যাওয়ার পর দশমী চলে গেছে, তারপর লক্ষ্মী পুজোর আগের দিন গিয়ে তাদের মনে হয়েছে যে না, আমরা আজ একটা মিছিল করব। ঠিক কার্নিভালের দিনেই তারা মিছিলটা করবেন, কারণ এই দিন ভালো ফুটেজ পাওয়া যাবে, এই দিন ক্যামেরা অনেক বেশি পরিমাণে থাকবে কলকাতায়, তাই আজকেই মিটিংটা করতে হবে, মিছিলটা করতে হবে। খুব ভালো কথা, কার্নিভালের দিন আপনারা কর্মসূচি রাখতে চান, ঠিক আছে, কিন্তু দুর্গাপুজোটা শেষ হওয়ার পরপরই তো আপনারা আরও একটা প্রতিবাদের মিছিল করতে পারতেন, তারপর আপনারা কার্নিভালের দিন আবার একটা কর্মসূচি নিতেন। এবং এখানে আজ যখন দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের এরকম ভয়াবহ পরিস্থিতি, সেই নিয়ে প্রধান বিরোধী দলের কি অবস্থান রয়েছে? তারা আজ কলকাতায় মিছিল করছেন দুর্গাপুজোর আগের ঘটনা নিয়ে এবং তারপর সেখানে তারা নরম গরম কথাবার্তা বলবেন, সোশ্যাল মিডিয়াতে সেসব পোস্ট করবেন, তারপর আগামীকাল তারাও দেখবেন সেখানে গিয়ে পৌঁছাতে পারেন কিনা। কারণ ত্রাণ বিলির কথা বিজেপির তরফ থেকেও যেটা সামনে আসছে, সেখানেও বলা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি আগামীকাল সেখানে যাবেন এবং সেখানে এসে সমস্ত কিছু করবেন। এটা এমন একটা জায়গা নিয়ে কথা হচ্ছে, উত্তরবঙ্গ যেখান থেকে বিজেপির সব থেকে বেশি পরিমাণ আসন আসে, সব থেকে বেশি পরিমাণে এমপি এমএলএ যেখান থেকে তারা পান, সেই জায়গা নিয়ে তাদেরও এটা কি অবহেলার লক্ষণ নয়? এই যে একটা কলকাতা কেন্দ্রিক রাজনীতি বারবার দেখতে পাওয়া যায়, বছরের পর বছর যে জিনিসটা দেখতে পাওয়া যায়, বাম জমানার শেষ দিক থেকেই এই ব্যায়াম শুরু হয়েছিল, যেটা আলটিমেটলি তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়, অন্যতম একটি কারণ হয়ে দাঁড়ায়। এবং তারপরে তৃণমূল কংগ্রেস এত বছর ধরে ক্ষমতায় রয়েছে, সেখানেও এই একই জিনিস চলে আসছে, যেখান থেকে উত্তরবঙ্গে বিজেপি নিজেদের জায়গা করে নিতে পেরেছে, সেই অবহেলাটাকে সামনে রেখে বা সেই অবহেলাকে হাতিয়ার করে সেখান থেকে বিজেপি নিজেদের জায়গা করতে পেরেছে, উত্তরবঙ্গে নিজেদের ঘাঁটি তৈরি করতে পেরেছে। আজ দেখা যাচ্ছে এরকম ভয়াবহ উত্তরবঙ্গের যখন পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে দুটি রাজনৈতিক দলেরই একই রকম পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু ছাড়ুন, নেতাদের চারটে কথা শোনালে যদি নেতারা নেতাদের মতো কাজ করতে শুরু করতেন, তাহলে তো তারাও মানুষ হয়ে যেতেন আর মানুষও ধন্য হয়ে যেতেন। কিন্তু সেই কথা আমি বলছি না, আমি আপনাদের অন্য আরেকটা কথা বলছি, একটা সিঙ্গুলার পয়েন্টে কয়েকটা তথ্য আমি আপনাদের সামনে রাখছি। আর যখন চারিদিকে সংবাদ মাধ্যমে এই খবর চলছে যে উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থা, এইভাবে ধস নেমে যাচ্ছে, বন্যা পরিস্থিতি, বাড়িঘর তলিয়ে গেছে, এতজন মানুষ মারা যাচ্ছেন, সেখানে একটি মাত্র সংবাদ মাধ্যমে এই দুটো লাইন লেখা হয়েছে, যেখানে তারা বলছেন, সংবাদ মাধ্যম বলছেন, স্থানীয় মানুষজন, দার্জিলিংয়ের স্থানীয় মানুষজন তারা বলছেন এর আগে আমরা অতিবৃষ্টি দেখেছি, কিন্তু এই রকম সাংঘাতিক পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়নি। এর আগে এরকম পরিস্থিতি হয়েছে কিন্তু এতটাও নয়। এক রাতের বৃষ্টিতে দার্জিলিংয়ের এই যে ভয়াবহ অবস্থা হয়েছে, তার জন্য স্থানীয় বাসিন্দারা দায়ী করছেন কোন বিষয়টাকে? তারা দায়ী করছেন বালাসন নদী থেকে অবাধে পাথর বোল্ডার লুট এবং অবৈধ নির্মাণ, একের পর এক অবৈধ নির্মাণকে। এবার আপনারা যারা উত্তরবঙ্গের মানুষ, তারা যদি আজকের এই পর্বটা কেউ দেখে থাকেন, তাহলে আমাকেও আপনারা চারটে গালিগালাজ করতে পারেন, কারণ সংবাদ মাধ্যমের এই একটা জায়গা পড়ার পর আমার মনে হয়েছিল এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং মনে হয়েছিল কিন্তু কতটা খারাপ
খারাপ অবস্থা হতে পারে, কতটা হয়েছে যে এত বড় একটা দুর্যোগের জন্য একটা নদীর পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। কিন্তু এই ভাবনাটা আমার মাথায় আসার সঙ্গে সঙ্গে আমার মনে পড়লো কলকাতাতেও যখন পরিস্থিতি হয়েছিল এরকম বন্যার এবং জলমগ্ন চারিদিক, সেই সময়েও অতিবৃষ্টির ব্যাপারটাকে কিন্তু মানুষজন দায়ী করেননি। মানে অতিবৃষ্টিটার জন্য মানুষের রাগ ছিল না, মানুষের রাগের জায়গা ছিল নিকাশি ব্যবস্থা। হ্যাঁ, একটা মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে, ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, তার জন্য তো কিছু ক্ষতি হবেই, সেখানে কিন্তু মানুষের সেটা নিয়ে খুব একটা অভিযোগের জায়গা নেই। কিন্তু তার থেকেও বড় অভিযোগের জায়গা অন্য। উত্তরবঙ্গের মানুষের অভিযোগ বালাসন নদী নিয়ে, যেমন কলকাতার মানুষের অভিযোগ ছিল নিকাশি ব্যবস্থা নিয়ে। এবং এইটা ভাবার পর যখন আমি বালাসন নদীর পরিস্থিতি ঘাঁটতে শুরু করলাম, একটু খোঁজাখুঁজি করতে শুরু করলাম, তখন দেখলাম বাপ রে বাপ, এই নদীর তো একেবারে দফা রফা করে দেওয়া হয়েছে। মানে এমন পরিস্থিতি যে এই নদীর জল ধারণ করার কোনো ক্ষমতাই নেই, এমন কাজ করা হয়েছে। দুর্নীতির আলাদাই খেলা উত্তরবঙ্গে এত বছর ধরে চলেছে। এবং এখানে আমি আপনাদের তিনটে ভাগে গোটা বিষয়টা জানাতে পারি, 2016, 2019, 2022, যাতে আপনারা প্যাসেজ অফ টাইমটা বুঝতে পারেন যে কত বছর ধরে এই নদীর কি দফা রফা করা হয়েছে। এবং এই বালাসন নদীর উপরের একটা ব্রিজও কিন্তু ভেঙে পড়েছে, সেই খবরও সম্প্রতি এসেছে। এবং সেখানেও কিন্তু যে জিনিসটা সামনে উঠে আসছে যে প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ বৃষ্টির জন্য যতটা ক্ষতি হয়েছে সেটা যদি মোটামুটি 30% হয়, তাহলে বাকি 70% কিন্তু অন্য খেলা চলেছে। প্রথমে আসুন 2016 ঘটনায়। 2016 একটি প্রতিবেদন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, 2016 খবর। মাটিগাড়ায় বালাসন নদীর চর দখল হচ্ছে গত 1 দশকেরও বেশি সময় ধরে। গত কয়েক বছরে তা আরও বেড়েছে। এই সময়ের মধ্যে অন্তত 1000 পরিবার সেখানে জমি কিনে বসবাস শুরু করেছে। তৃণমূল নেতাদের একাংশ সক্রিয়ভাবে জমির কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। দলের মধ্যে তা নিয়ে ক্ষোভ রয়েছে। দলের স্থানীয় নেতৃত্বের একাংশ তা নিয়ে মাস কয়েক আগে বিএলআরও অফিসে গিয়ে স্মারকলিপি জমা দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। 2016-তে বলা হচ্ছে গত 1 দশক ধরে এই জমির অবৈধ কারবার চলছে, নদীর চর, নদীর তীরের জমি। এবং তৃণমূলের নেতারা সেই কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ। তৃণমূলেরই আবার আরেকাংশ নেতারা, তারা আবার এই নিয়ে স্মারকলিপিও জমা দিয়েছেন, এই নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। এবং এরপরে প্রতিবেদনে বলা হচ্ছে, শিলিগুড়িতে উত্তরকন্যা তৈরির সময় উচ্ছেদ হওয়া পরিবারগুলিকে শাহু নদীর পাশে কলোনি তৈরি করে বসিয়েছে প্রশাসনই। কলোনির নাম অধিকার পল্লী। এলাকায় বিদ্যুৎ, রাস্তা তৈরি হয়েছে, তাতেই নদীর পাড়ের জমির দাম লাফিয়ে বেড়েছে। সেই সুযোগে দখল হতে শুরু করেছে খাস জমি থেকে নদীর চর। অভিযোগ, এই চক্রে সক্রিয় এলাকার একাংশ ব্যবসায়ী যারা তৃণমূল কর্মী বলে পরিচিত। নদী চরের অনেকটা এলাকায় বাঁশের খুঁটি পুঁতে ঘিরে দেওয়া হচ্ছে। কোথাও বোর্ডে ঘেরা জায়গাটি ইকো পার্ক, আবার কোথাও বনভোজনের জন্য সংরক্ষিত বলে লিখে দেওয়া হচ্ছে। কিছুদিন বাদেই সেই ঘেরা জায়গার বিভিন্ন প্রান্তে দরমা বেড়ার ঘর গজিয়ে উঠছে। রাতের অন্ধকারে সেই ঘরের মেঝেতে কংক্রিটের ঢালাইও হচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রথমে এলাকার মাতব্বরেরা বাঁশের খুঁটি পুঁতে চরের এলাকা ঘিরে দেন, তারপর মোটা টাকার বিনিময়ে ঘেরা জায়গায় বাড়ি তৈরির অনুমতি দেন। শাহু নদীর চরে জমি পেতে মাসিক বন্দোবস্ত করতে হয় বলে শোনা যায়। প্রথমে জমির জন্য মোটা টাকা সেলামি দিতে হয়, পরে মাসে মাসে জমির ভাড়া গুনতে হয়। সূত্রের খবর, 15 ফুট বাই 20 ফুট জমির জন্য প্রথমে এককালীন অন্তত 25,000 টাকা দিতে হয়, তারপর প্রত্যেক মাসে দিতে হয় 500 টাকা করে। বাসিন্দাদের অভিযোগ, শিলিগুড়ির লাগোয়া বাইপাস এলাকা থেকে রাজগঞ্জ পর্যন্ত শাহু নদীর চর দখল করে অন্তত 200 ঘর তৈরি হয়েছে। সেই হিসেবে প্রতি মাসেই চরের জমির ভাড়া বাবদ 1 লক্ষ টাকা ওঠে। এককালীন হিসেব করলে 50 লক্ষ টাকা সেটা ছাড়িয়ে গেছে। ভগদইবাড়ি হাট, কৃষ্ণনগর হাট, জলেশ্বরী হাট, হাতিয়াডাঙ্গা এলাকায় শাহু নদীর চরে বসতি গড়ে উঠেছে। স্থানীয় নেতাদের হাত ধরেই চলছে জমির কেনা বেচা। 2016-তে এই খবর সামনে আসছে, মানে বুঝতে পারছেন ততদিনে ওখানে এই নদীর চর কেনা বেচা, একদম অবৈধভাবে নদীর চর বিক্রি করে দেওয়ার একটা নেক্সাস তৈরি হয়েছে। একদম অর্গানাইজড ভাবে, সংগঠিতভাবে এই কাজটা সেই সময় চলছে। 2019 এবার চলে আসুন। 2019 মানে সেই সময় সবে সবে ইউটিউব ব্লগিং শুরু হচ্ছে, আস্তে আস্তে উঠছে। সেই সময় একজন ইউটিউবার, তিনি এই বালাসন নদীর কাছে ব্রিজের তলায় গিয়েছিলেন ব্লগিং করার জন্য, এবং তিনি যে চিত্র, যে ভিডিও তুলে ধরেছিলেন সেখানকার, সেটা অবিশ্বাস্য। এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে সেই কেক কাটার মতো করে নদীর বোল্ডার, পাথর সমস্ত কিছু তুলে বের করে নেওয়া হচ্ছে। কোনো মানে লাগাম নেই, লাগাম ছাড়া ভাবে সবকিছু তুলে নেওয়া হচ্ছে। বিভিন্ন অবৈধ নির্মাণের কাজে র মেটেরিয়ালস পাঠানোর জন্য সেগুলো তোলা হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে বিহারের শ্রমিক যারা, তারা পৌঁছে গেছেন বালাসন নদীর তীরে, এবং তারা
তারা একেবারে যথেচ্ছভাবে সমস্ত কিছু তুলে নিচ্ছেন। ব্যাপারটা এরকম, মনোভাবটা এরকম যে মধুসূদনের দইয়ের হাঁড়ির মতো যতই আমি তুলে নিই না কেন ওখানে নিশ্চয়ই আবার সব ভরাট হয়ে যাবে, সব চলে আসবে, এই রকম ভাবে সমস্তটা তুলে নেওয়া হচ্ছে। এবং তার ফলে এমন পরিস্থিতি যে এই নদীর যে একটা প্রাকৃতিক ক্ষমতা, একটা ন্যাচারাল যে ক্ষমতা, নদীর এই যে জলের আধার হওয়ার যে ক্ষমতা, সেটাও জাস্ট নেই বললেই চলে। নদী শুকিয়ে গেছে এবং তারপর নদীর বেড থেকে ওই সমস্ত পাথর টাথর তুলে গোটা জিনিসটাকে একেবারে খইয়ে দেওয়া হচ্ছে। তারপরেও সেই সমস্ত কাজ তখনও পর্যন্ত চলছে। 2019-এ এই চিত্র সামনে দেখতে পাওয়া যাচ্ছে। বিষয়টা অনেকটা কিরকম জানেন তো, সুন্দরবনের ক্ষেত্রে আমরা যেরকম বলি না আমাদের বাঁচাচ্ছে কে, আমাদের বাঁচাচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে বুক পেতে দিয়ে আমাদের সেখান থেকে রক্ষা করে এই ম্যানগ্রোভ। অথচ আমাদের রক্ষা কবচ, একটা প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলার, আমাদের রক্ষা করার সেই যে প্রতিরোধের জায়গাটা প্রকৃতি আমাদের দিয়েছে, সেটারই আমরা 12টা বাজিয়ে দিয়েছি। এখানেও ঠিক একদম সেই জিনিস। এইবার এখান থেকে আপনি চলে আসুন 2022-এ, এবং 2022-এর যে প্রতিবেদন আমি আপনাদের পড়ে শোনাবো সেখানে আপনি দেখবেন যে 2016 থেকে যে দুর্নীতির কথা আমি বলছি, যেটা শুরু হয়েছে 2016-তেও বলা হচ্ছে, 1 দশক আগে থেকে শুরু হয়েছে, 2022-এ একেবারে 16 কলা পূর্ণ। 2022-এর প্রতিবেদন বলছে নদী যেন নালায় পরিণত হয়েছে। অভিযোগ, নদীর পাড় দখল করে তৈরি হয়েছে একের পর এক বহুতল। কোথাও ক্ষীণ হয়ে আসা নদীর উপরে তৈরি হয়েছে ব্যক্তিগত সেতু। ব্যক্তিগত সেতু, প্রাইভেট সেতু বানাচ্ছি আমরা। কোথায় আছেন আপনি? এই চেহারা শিলিগুড়ি মহকুমার বাগডোগরার বুড়িবালাসন নদীর। তা নিয়ে শুরু হয়েছে বাম বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক চাপানুতর। দূষণের গ্রাসে আগেই পড়েছে বাগডোগরার বুড়িবালাসন নদী, এবার বিপদ দখলদারি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। অনেকের বক্তব্য, নদীর পাড় ধীরে ধীরে দখল করে তৈরি হচ্ছে কংক্রিটের নির্মাণ, এমনকি তৈরি হয়েছে ব্যক্তিগত সেতুও। মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। তার বক্তব্য, তৃণমূলের নেতারা এই নদী দখল করে বিশাল বহুতল নির্মাণ করেছেন। পুলিশ এবং প্রশাসন জেনে বুঝেও চুপচাপ রয়েছে। একই অভিযোগ সিপিএমেরও। বাগডোগরার সিপিএম নেতা শীতল দত্তের অভিযোগ, তৃণমূল ক্ষমতায় আসার পর বুড়িবালাসন নদীকে নালায় পরিণত করেছে। নদীর ওপর 2টি বেসরকারি সেতু নির্মাণ করা হয়েছে। তৃণমূল নেতা নদী দখল করে 3 তলা বাড়ি বানিয়ে দোকান ভাড়া দিয়েছেন। আর তৃণমূল কি বলছে? তৃণমূল যেটা বলে, পাহাড় হাসছে। কি সুন্দর পাহাড়ের হাসির এই উদাহরণ দেখুন। এবং এখানেই বলে রাখা উচিত, বিজেপির এই নেতা আনন্দময় বর্মন একমাত্র বিজেপির নেতা যিনি কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছিলেন যে নদী থেকে এইভাবে অবৈধভাবে অবাধে পাথর বোল্ডার তুলে নেওয়া হচ্ছে, এই দুর্নীতি, এই সমস্যা নিয়ে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। এবং এই যে বালাসন নদীর ওপরে ব্রিজ ভেঙে পড়েছে এবার, তারও একটা ইঙ্গিত কিন্তু 2021-এ পাওয়া গিয়েছিল। 2021-এ ইঙ্গিত সামনে এসেছিল যে কয়েক বছরের মধ্যে এই ব্রিজগুলো কিন্তু ভেঙে পড়তে পারে। কেন বলছি এই কথা? 2021-এর খবর বলছে, নিয়ম ভেঙে নদী থেকে বালি পাথর তোলার জেরে বালাসনের মতো উত্তরবঙ্গের একাধিক নদী বিপন্ন বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। ওই কারণে সেসব নদীতে থাকা কয়েকটি সেতুও বিপজ্জনক হতে পারে বলে তাদের আশঙ্কা। তখন থেকেই বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন যে এই সেতুগুলো কিন্তু বিপন্ন। কারণ অনেক ক্ষেত্রেই সেতু লাগোয়া নদীখাত থেকে অবাধে বালি পাথর তোলা হয় বলে অভিযোগ মাটিগাড়ায় বালাসন সেতু লাগোয়া অংশ, নৌকাঘাট এলাকায় 3য় মহানন্দা সেতু লাগোয়া নদীখাত থেকে অবৈধভাবে বালি তোলা হয়। এই পর্বের শেষে এসে আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে তাহলে তুমি বলতেটা কি চাইছো? এত বোদ্ধা হয়ে গেছো তুমি যে এত বড় একটা কথা বলে দিচ্ছ যে একটা নদীর গতি আর দুর্নীতি ঠিক করে দিলে এই সমস্ত কিছু ঠিক হয়ে যেত, পাথর টাথর এই সমস্ত কিছু যদি এত না তোলা হতো তাহলেই কোনো সমস্যা হতো না? না, সে কথা আমি একেবারেই বলছি না। আমি কোনোটাই বলছি না। আমি বলছি সেখানকার স্থানীয় মানুষ বলছেন। সেই স্থানীয় মানুষ বলছেন অতিবৃষ্টি এর আগেও আমরা দেখেছি, এর আগেও অতিবৃষ্টি হয়েছে, কিন্তু এই রকম পরিস্থিতিতে পড়তে হয়নি। এক রাতের মধ্যে দার্জিলিংয়ের এই যে অবস্থা, ভয়াবহ ভয়ঙ্কর পরিস্থিতি, এর জন্য তারা দায়ী করছেন এই নদী থেকে অবৈধভাবে পাথর বোল্ডার তুলে নেওয়া এবং নদীর চর, নদীর ধারে অবৈধ নির্মাণ, একের পর এক অবৈধ নির্মাণকে। এবং এখানেই আবারও বলি, এই অতিবৃষ্টিটা কিন্তু একটা ডেফিনেটলি ফ্যাক্টর। এত ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, তাতে কিছু ক্ষয়ক্ষতি হবেই, কিন্তু আপনি আবার কলকাতার কথা ভাবুন। অতিবৃষ্টি, জলমগ্ন কলকাতা, অতিবৃষ্টিতে কিন্তু মানুষজন মারা যাননি। 12 জন মানুষ যারা মারা গেছেন তারা ওই জমা জলের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। কাজেই সমস্যাটা ওই বিদ্যুতের তার নিয়ে, সমস্যা বা প্রশ্নটা নিকাশি ব্যবস্থা নিয়ে। এখানেও দার্জিলিংয়ের সাধারণ মানুষ, উত্তরবঙ্গের মানুষেরও এই একই বক্তব্য যে এতটা বৃষ্টি হয়েছে, কিছুটা ক্ষয়ক্ষতি হবে আমরা জানি, কিন্তু এতটা ভোগাতো না হয়তো যদি এই জিনিসগুলোর একটু লাগাম টানা যেত, যদি এই জিনিসগুলোকে একটু কন্ট্রোলে রাখা যেত এবং এই দুর্নীতির দিকে আরো বেশি করে যদি নজর দেওয়া যেত।
এবং আমি একটা নদীর ঘটনার কথা বলে সাংঘাতিক একেবারে মহান সাংবাদিকতা কিছু করে দিয়েছি, আমার একেবারেই তা মনে হয় না। নিজের ক্রিটিসিজমও করা উচিত, আমার তো অত বেশি খোঁজ খবর নেবার মতো রিসোর্সও নেই, সত্যিই নেই। কিন্তু তাহলে আপনি ভাবুন, আমার মতো একজন মানুষ, সে যদি একটা খবরের একটা প্যারাগ্রাফ দেখে সেখান থেকে খুঁজতে বসে একটা নদী সম্পর্কে এই কটা খবর, এই কটা তথ্য বের করতে পারে, এত বছর ধরে কি ঘটনা ঘটছে সেটা বের করতে পারে, তাহলে সেই সমস্ত বড় বড় সংবাদ মাধ্যম যাদের কাছে রিসোর্সেস রয়েছে তারা কি করতে পারে? প্রশাসনের কাছে তাহলে কত খবর রয়েছে সেটা একবার ভাবুন, এবং সেই খবরগুলোর ওপরে বসে বসে তারা কি করেছেন সেই প্রশ্নটা করুন। এবং এই যে দিনের পর দিন দুর্নীতি, সেদিকে না তাকানো, উদাসীনতা, অবহেলা, বছরের পর বছর এটা চলেছে। আজ আবারও এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই নিয়ে রাজনৈতিক নেতারা হয়তো দুদিনের ভালোবাসা দেখাবেন, তারপর আবার বৈমাতৃসুলভ আচরণ করতে চলে যাবেন। একদিকে শাসক দলের দিনের পর দিন মিথ্যে কথা বলার যেরকম রয়েছে, সেই রকমই আবার প্রধান বিরোধী দল, তারা যে জায়গা থেকে এত এমপি এমএলএ পেয়েছেন, তাদের এমপিরা এই ইস্যুগুলো লোকসভায় কতদিন তুলেছেন, কতদিন এই নিয়ে কথা বলেছেন, কেন্দ্রের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই পরিস্থিতি শুধরানোর জন্য, কটা কেন্দ্রের টিম এসেছে, সবকিছু দেখেছে, সমস্ত কিছু যাচাই করা হয়েছে, সবকিছু পরিকাঠামো ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখে গেছে, কটা এরকম পদক্ষেপ দেখতে পাওয়া গেছে? এই নিয়ে আপনারাই বা কথা বলেননি কেন? আপনাদেরও কি নাক এই একই রকম দুর্নীতিতে ডুবে আছে, সেই কারণে আপনারা এই নিয়ে কথা বলেননি, নাকি অন্য কোনো কারণ? নাকি আপনারাও মনে করেছেন কলকাতা কেন্দ্রিক রাজনীতি করলেই হবে, শুধু এইটুকুতেই আমরা খুশি? পর্বের শেষে তাই আবার বলি, এই সমস্ত কিছু দেখে উত্তরবঙ্গের মানুষের যদি গাপিত্তি জ্বলে যায়, যদি ঠুনকো লাগে, অবহেলিত লাগে, অপমানিত লাগে, চারটে গালাগালি যদি তাদের দিতে ইচ্ছে করে, তারা দেবেন। আই উইল আন্ডারস্ট্যান্ড, উই অল উইল আন্ডারস্ট্যান্ড। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।